গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে বা বাংলাদেশের রাজনীতিতে কি আবার ফিরে আসতে পারেন? অবিশ্বাস্য এই প্রত্যাবর্তন নাকি কিছুটা হলেও সম্ভাবনা আছে ঘটার। টাইম ম্যাগাজিন এরকম একটা রিপোর্ট করেছে এবং সেটা কিভাবে হতে পারে, কেন হতে পারে, সেই ধরনের কথা দিয়ে ইংলিশ রিপোর্টার হেডলাইন হচ্ছে হাউ বাংলাদেশ ইজ আউস্টেড, লিডার শেখ হাসিনা কুড স্টেজ অ্যান আনলাইকলি কামব্যাকটা আনলাইকলি, কিন্তু হাউ সেটা কিভাবে হতে পারে সেই আলাপ আছে। বাংলাদেশের অনেকে এটাকে ট্রান্সলেট করেছে, সেখান থেকে কথা বলবো। তার আগে আরেকটা খবর একটু এখানে যুক্ত করে রাখা দরকার, পাশাপাশি সময়ে খবরটা এসছে। শেখ হাসিনা ভারত থেকে এবার অন্য কোনো দেশে যাচ্ছেন, সম্ভবত মধ্যপ্রাচ্যের কোনো দেশে, এরকম একটা নিউজ করেছে মানবজমিন, যেখানে তারা সরকারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে আমেরিকা ভারতের কাছে জানতে চেয়েছিল শেখ হাসিনার পরবর্তী ডেস্টিনেশন কী হবে, তখন নাকি ভারত জানিয়েছে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই তিনি যাচ্ছেন, এবং এই তথ্য নাকি বাংলাদেশকেও জানানো হয়েছে। আমরা তার এই অন্য দেশে যাওয়াকে মন্দের ভালো বলবো, কারণ আমরা চেয়েছিলাম শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হোক, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় খুব কঠোর ছিলেন। ভারত যদি তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেয়, আমরা তারপরও ভারতকে আসলে দায়ী করতে ছাড়বো না, কারণ এই ভয়ঙ্কর ক্রিমিনালকে বাংলাদেশের হাতে হস্তান্তর না করাটা ভারতের চরম ধৃষ্টতা হবে। কিন্তু যে বলছিলাম মন্দের ভালো, এই অর্থে তিনি ভারতে বসে বসে যেভাবে বাংলাদেশের এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চক্রান্ত করছেন, নোংরা চক্রান্ত করছেন, সেটা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে, কারণ দূরে থাকলে এই কাজগুলো তুলনামূলকভাবে একটু কঠিন হবে। যদিও যে কেউ বলতে পারেন এই ইনফরমেশন টেকনোলজির যুগে খুবই ওয়েল কানেক্টেড থাকা খুব কঠিন কোনো কাজ না, কিন্তু মাটিতে বসে থেকে কাজটা যতটা সহজে এবং যতটা এফেক্টিভলি করা যায় সেটা কিছুটা কম তো হবেই, সেই কারণে বলছি মন্দের ভালো। কিন্তু টাইম ম্যাগাজিনের কথা যদি সত্য হয়, ওরা অবশ্য যে অনেক সম্ভাবনা আছে তাও বলছে না, আনলাইকলি বলছে, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু যদি হয় সেই পরিস্থিতি, তাহলে তিনি ভারতে থাকুন আর মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকুন, তার জন্য তো দেশে চলে আসা কোনো ব্যাপার না। আসছি টাইম ম্যাগাজিনের রিপোর্টটায়। TBS দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ট্রান্সলেশনটা আমার চোখে বেশি মানে প্রাথমিকভাবে পড়লো, সেখান থেকে পড়ছি। আমরা কেন তিনি আসবেন বা কিভাবে আসতে পারেন সেই আলাপে যাওয়ার আগে এই রিপোর্টে দুটো গুরুত্বপূর্ণ কথা আছে, আমি সেই জায়গাটা একটু দেখতে চাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয় মানে বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলোকে কিভাবে দেখা হচ্ছে। আমি একটু পড়ি। হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যালঘুর ওপরে ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলেছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে। কোনো দাঙ্গা হয়নি, আমরা সাম্প্রতিক সময়ে বড় আকারের আক্রমণ দেখিনি, বলেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি। আমরা হিউম্যান রাইটস ওয়াচের এই ভূমিকাটা খেয়াল করি। আমি আবারও পড়ি তিনি কি বলছেন। মানে প্রচুর প্রোপাগান্ডা হচ্ছে, আমরা জানি ভারত সকাল বিকালে এই প্রোপাগান্ডা করছে, ভারতের একেবারে সরকারের পক্ষ থেকেও এটা হচ্ছে। তিনি বলছেন কোনো দাঙ্গা হয়নি, আমরা সাম্প্রতিক সময়ে বড় আকারের আক্রমণ দেখিনি, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি। মীনাক্ষী গাঙ্গুলি ক্লিয়ারলি বলছেন। আরেকটা জায়গায় তিনি আওয়ামী ন্যারেটিভকে ডিবাঙ্ক করেছেন। এখানে একটা জায়গায় এরকম, অচলাবস্থা যতদিন গড়তে থাকবেন তাই নতুন বয়ান সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে। যদিও জয় তার মায়ের দমন পীড়নের কিছু ভুল স্বীকার করেন, মৃতের সংখ্যা নিয়ে তর্ক করছেন না, তবে তিনি জোর দিয়ে দাবি করেছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে, যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল। তবে জয়ের এই দাবির সপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, আবারও তিনি বলছেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে। ক্লিয়ার। সুতরাং এখানে আমরা দেখছি যে আন্তর্জাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভ আওয়ামী লীগ এবং ভারত তৈরি করতে চাইছে সেটাকে ডিবাঙ্ক করছে। এরপরে যে জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা মানে একটু খেয়াল করা দরকার, সেটা হলো কয়েকদিন আগে পাঠ্যপুস্তক সংশোধন নিয়ে একটা কমিটি নিয়ে যাওয়া হয়েছে। আমি বলছিলাম যে আমরা এখন অনেক কাজ করছি যেগুলোর আসলে পরিণতি ভাবছি না। আমি বলছি না যে আবার ওই ডিবেটে আমি ঢুকছি না এটা সঠিক কি ভুল, কিন্তু টাইমিং ইজ ইম্পর্ট্যান্ট। যখন পাঠ্যপুস্তকের কমিটি থেকে সরিয়ে ফেলা হলো দুজনকে অভিযোগের ভিত্তিতে, এই প্রসঙ্গে এটা এখন টাইমে এসছে। আমরা প্রায় বলছি যে এই জিনিসগুলো যখন আন্তর্জাতিক
মিডিয়াতে আসে সেই আশাগুলো এক ধরনের ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করে, যারা এই ন্যারেটিভ তৈরি করতে চায় যে বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলে গেছে। এখানে বলছে 31 সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠ্য বই পর্যালোচনা করার জন্য গঠিত একটি কমিটির বিলুপ্তির সিদ্ধান্তকে ইসলামী মৌলবাদীদের সঙ্গে গুরুতর এবং বিপজ্জনক আপোষ হিসেবে আখ্যা দিয়েছে। এর জবাবে ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের নেতারা এসব উদ্বেগকে ফ্যাসিবাদী বলে নিন্দা জানিয়েছেন। মতবিরোধ তৈরি হওয়ার কথা কিন্তু টাইম উল্লেখ করছে, এবং মতবিরোধ তৈরি হওয়ার যে প্রবাবিলিটি আছে এবং সেই মতবিরোধ হওয়াটা যে এই সরকারের জন্য ঝুঁকির একটা দিক, সেটা তারা রাইটলি আইডেন্টিফাই করেছে। আমাদের এই মতবিরোধগুলো ভালো না, আমরা একটু সতর্ক থাকি, অ্যাটলিস্ট আমাদের টাইমিংটা বিবেচনায় রাখতে বলছি। বাকি আলোচনা আর কখনো করা যাবে। শেখ হাসিনা ফিরতে পারেন কিনা সেটা কি প্রেক্ষাপটে এবং কেন বলছে সেটা একটু এই জায়গাটা একটু পড়ি, এটা আমাদের কাজে লাগবে। অন্তর্বর্তী সরকারে কোনো রাজনৈতিক দলের উপস্থিতি না থাকার দরুন নতুন নির্বাচনের দাবি আরও জোরালো হবে। এই সরকারের বৈধতা আছে, জনসমর্থন আছে, কিন্তু জনপ্রতিনিধিত্ব নেই বলেছেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক মুবাশশার হাসান। বাংলাদেশ প্রসঙ্গে মুবাশশার অনেক কথা বলছেন, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা জানি প্রচুর বিদেশি টকশোতে আমাদের যে ন্যারেটিভ সেটা অত্যন্ত ব্রিলিয়ান্টলি পুট করছেন। সংস্কারকরা সত্যিই জটিল এক পরিস্থিতিতে পড়েছেন। কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে এবং দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে সময় লাগবে, কিন্তু যে দেশে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে সেখানে খুব শীঘ্রই জনগণ ধৈর্য হারাবে। রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 6.6% থেকে কমিয়ে 5.1% করেছে। জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি কর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দায়ের করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে উল্লেখ করেছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2022 সালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ 180টি দেশের মধ্যে ইরানের সঙ্গে যৌথভাবে 147তম অবস্থানে ছিল এবং তালেবান শাসিত আফগানিস্তানের এক ধাপ ওপরে ছিল। এই জায়গাটা থেকে আমরা একটু খেয়াল করি। সংস্কারপন্থীদের আশঙ্কা, দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের এসব দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করবে। উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছেন না। কুগেলম্যান বলেন, হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনৈতিক ইতিহাস ঘাঁটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। এখানে একটা জায়গায় এসে বলা হচ্ছে আমাদের এখানকার যারা বাংলাদেশি যারা অন্যান্য অ্যানালিস্ট আছেন তারা আবার এটাকে ঠিক সেভাবে দেখেন না। এখানে মুবাশশারও দ্বিমত করছেন, এবং এখানে আরেকটা জায়গা আছে যেখানে আমাদের খুবই সবার পরিচিত তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান, জিল্লুর ভাই এভাবে ব্যাপারটাকে বলছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। এখন আসলে ওই জায়গাটা আমরা আসতে চাই। এই যাবতীয় মতগুলো মানে কুগেলম্যানের এই আলাপ, আমি কুগেলম্যান তো শেখ হাসিনাকে বহু বছর ক্ষমতায় রেখে দিয়েছিল। আমরা যখন গত বছর তার আগের বছর বাংলাদেশ নিয়ে আলোচনা করতাম তখনই এই কুগেলম্যান আসতেন বাংলাদেশ সম্পর্কে এবং দক্ষিণ এশিয়া সম্পর্কে আমেরিকার সবচেয়ে পরিচিত একাডেমিক। তিনি এমনভাবে কথা বলতেন সব কিছু শেখ হাসিনার কন্ট্রোলে আছে। কুগেলম্যানের উক্তি নিয়ে আমি নিজেও অনেকবার কথা বলেছি, অ্যানালাইজ করেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে তার অ্যানালিসিস আমি পছন্দ করিনি। মানে খুবই আওয়ামী ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ, যে ঠিক আছে চাপ আছে, সমস্যা আছে, কিন্তু শেখ হাসিনা টিকে যাবেন, এটা করে এভাবে টিকে যাবেন। এখনও তিনি প্রত্যাবর্তনের বেশ সম্ভাবনা দেখছেন। আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই যে এই সরকার এখানে অর্থনীতির সংকটের কথা বলল এবং নানা রকম মিসম্যানেজমেন্ট, আমাদের মধ্যে বিভেদ আছে, সেটাও টাইম ম্যাগাজিন এনেছে। দুর্নীতি ছিল, অভিযোগ আছে, কিন্তু যখন নতুন সরকারটা ভালো চলবে না সেটা আসলে ঝুঁকি বাড়াবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন কি তাতে হবে?
বহুদিন বলছি, একটু সাথে যোগ করে রাখি, সরকারকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। মানুষের দৈনন্দিন জীবনযাপন যদি স্মুথ না করা যায়, মানুষের জীবনের যুদ্ধকে যদি ঠিকঠাক না করা যায়, যেসব অভিযোগের কারণে শেখ হাসিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে, সেই জায়গাগুলো রাতারাতি উল্টো করে ফেলতে হবে তারা, কিন্তু দৃশ্যমান পরিবর্তন হতে শুরু করেছে। এটাকে যদি ভিজিবল না করা যায়, তাহলে সরকারের জনপ্রিয়তা কমবে এবং তখন সংস্কার সহ অন্যান্য সব কিছু নিয়ে মানুষের মনোযোগ পুরোপুরি চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ হাসিনা কি ফিরবেন তাতে? সম্ভব কোনোভাবে? আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন একেবারেই অসম্ভব মনে করি। তত্ত্বাবধায়ক সরকার যদি আটারলিও ফেল করে, কুড বি এনিথিং, এই সরকার চলে গিয়ে আরেকটা একই ধরনের সরকার, জাতীয় সরকার, এমনকি সেনাবাহিনীর টেক ওভার, কুড বি এনিথিং। শেখ হাসিনা আসছেন না, শেখ হাসিনা ক্ষমতায় তো আসছেনই না, সব যে কোনো অল্টারনেটিভ যে সরকারই হোক না কেন, শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় এসে না বসতে পারলে এবং আগের মতো নিরাপত্তা বলয় তৈরি করতে না পারলে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব না। এই দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের উপরে ক্ষুব্ধ হয়ে উঠতে পারে, ক্ষেপে যেতে পারে। শেখ হাসিনার প্রতি যে তীব্র বিদ্বেষ, ক্রোধ, ঘৃণা আছে, সেটা মাথায় নিয়ে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এসে সাস্টেইন করা ইজ আটারলি ইম্পসিবল। মুবাশশির একটা কথা বলেছেন রিপোর্টের মধ্যেই, তিনি যেভাবে পালিয়ে গেছেন, যেটা আমরাও বলছিলাম অনেক সময়, সেখানে তিনি এবং তার নেতারাও মৌজমাস্তি করছে, আমরা দেখছি তো কলকাতার পার্কে বসে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা গেছে, এমন রিপোর্ট আমাদের সামনে এসছে। তার মধ্যে এবং নিম্ন পর্যায়ের নেতাকর্মীদের জীবনে ডিজাস্টার তৈরি করেছে। তার কর্মীরাও তাদের উপরে ক্ষুব্ধ হয়ে থাকার যথেষ্ট কারণ আছে। আর সেখানে বাকি মানুষজন শেখ হাসিনা দেশে আসবেন এবং থাকবেন, এবং শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ফেল করেছে, ইন্টারিম সরকার, এভাবেই বলি, ইন্টারিম সরকার, ডক্টর ইউনূসের সরকার ফেল করেছে, এই কারণে শেখ হাসিনাকে ওয়েলকাম করবে আগের সব কিছু ভুলে গিয়ে? নো ওয়ে, নো ওয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনাকে সরিয়েই, আওয়ামী লীগ যদি কোনোদিন মনে করে তাদেরকে রাজনীতিতে ফিরে আসতে হবে, শেখ হাসিনাকে সরাতেই হবে। মানে সব পরিস্থিতি থাকলেও ওনার নামটা এত বিভৎস নেগেটিভ হয়ে গেছে দেশের মানুষের মনে, তার এই দলের দায়িত্ব থাকা মানে এই দল ডুবে থাকা, আর কোনোদিন না উঠা। এবং সত্যি বলতে শেখ শব্দটা সরিয়ে ফেলাই আওয়ামী লীগের দিক থেকে বেটার হবে। যাই হোক, সেটা তারা কি করবে তাদের ব্যাপার, কিন্তু শেখ হাসিনার কোনো প্রত্যাবর্তনের ন্যূনতম সম্ভাবনা আমি আসলে দেখি না। কুগেলম্যানরাই দেখেন, কুগেলম্যানরাও শেখ হাসিনাকে বহুদিন ক্ষমতায় দেখেছেন, 41 সাল পর্যন্ত উনি বলেন নাই, কিন্তু তার কথা টোন সেই রকম ছিল, সেই ম্যানেজড এভরিথিং, এবং উনি থেকে যাচ্ছেন, থেকে যাবেন। সো তার ওই অ্যানালিসিস যেমন ফলেনি, খুব সম্ভাবনা আছে, এমনকি টাইম এরকম একটা হেডলাইনও করে ফেললো, এটা একটু সারপ্রাইজিং। আমি প্রায় একটা কথা বলছি, টাইমের এই রিপোর্টটা নিয়ে আলোচনা করার একটা বড় কারণ হচ্ছে টাইমের মতো পত্রিকা এই যে কিছুটা হলেও সম্ভাবনা দেখানোর চেষ্টা করছে রিপোর্টে, এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো আওয়ামী লীগের একেবারে যারা অন্তত এখনও মনে করে যে আওয়ামী লীগের সাথে থাকবে, তাদের কিছুটা মরাল বুস্টিংয়ের চেষ্টা হবে। কিন্তু তার চাইতে জরুরি কথা, টাইমের মতো পত্রিকায় যখন এই ধরনের রিপোর্ট আসে, বিশেষ করে আমাদের দেশের ভেতরে ওই বিভেদের কথা বলছি, যে ন্যারেটিভের কথা বলছি, যদিও টাইমের এটা খুবই ব্যালেন্সড রিপোর্ট, আমাদের এখানে জঙ্গি, হিন্দুদের উপর আক্রমণ নিয়ে যেসব ন্যারেটিভ আছে সেগুলোকে মীনাক্ষী গাঙ্গুলি স্ট্রংলি ডিবাঙ্ক করেছেন, কারণ এখানে এসেছিল হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের কথা। কিন্তু তারপরও যখন এইরকম একটা গ্লোবালি অতি এস্টাবলিশড ম্যাগাজিন এই ধরনের রিপোর্ট করে, আমাদের কেয়ারফুল হতে হবে। আমি প্রায় বলছি কথাটা, শেখ হাসিনা আসবে না, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ যাতে না বাড়ে, এই অন্তর্বর্তী সরকারের যাতে ব্যর্থ হওয়ার পরিস্থিতি না হয়, সেটা নিয়ে আমাদের সবার খুব সতর্ক থাকা দরকার।